বিয়ে বাড়ি, বাজছে সানাই, বাজছে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য। হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ। বাসর ঘরে সাজছে কোণে, সকলে উৎফুল্ল, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল। আসুন আসুন, বসুন সবাই, আজকে হলাম ধন্য, যৎ সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য। মাংস, পোলাও, চপ, কাটলেট, লুচি এবং মিষ্টি, খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি। বর আসেনি, তাই সকলে ব্যস্ত এবং উৎসুক, আনন্দে আজ বুক সকলের হুলু দিতে তৈরি সবাই, শাঁখ হাতে সব প্রস্তুত। সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত খুঁত, ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ। হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ, হুলুর ধ্বনি উঠল মেতে, শাঁখ বাজলো জোরে, বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে। কোথায় বরের সাজসজ্জা, কোথায় ফুলের মালা, সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে, পালা পালা পালা। বর নয় কো, লাল পাকড়ি পুলিশ আসছে নেমে। বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠলে ঘেমে। পড়লে পুলিশ, এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন, 50 জন কোথায়, এ যে দেখছি 1000 জন। এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে, থানায় চলো, কাজ কি এখন এইখানে গোলমালে। কর্তা হলেন কাঁদো কাঁদো, চোখেতে জল আসে, গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে। মাম্মা, গেটের পাশে কাঙালিরা কেন হাসছিল? একজন তো কষ্টে আছে, মানে একজন কষ্ট পাচ্ছে। এই যে কবিতাটা আমরা পড়লাম, একটা বিয়ে বাড়ির দারুণ ছবি, শাঁখ, হলুদ ধ্বনি, সাজসজ্জা, আলো, রকমারি খাবার দাবার। আসলে এই ছবিটা কিন্তু সত্যি নয়, এর পেছনে আছে একটি মর্মান্তিক এবং ভয়াবহ সমাজের ছবি। এটি একটি ব্যঙ্গাত্মক কবিতা। যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটি আসলে আসল নয়। এর পেছনের যে ছবিটি আছে, এর পেছনের যে গল্পটি আছে, যার পরিপ্রেক্ষিতে এই লেখাটি, সেই ঘটনাটাই বা সেই গল্পটাই আমরা এখন আলোচনা করব। আসলে এই কবিতাটি লেখা হয়েছিল 50-এর মন্বন্তর। 1942-তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। 1943-তে যে দুর্ভিক্ষ হয়েছিল, অনাহারে বহু মানুষের মৃত্যু, এই যে কাঙালি, এই কাঙালির জন্ম হয়েছিল কিভাবে সেই মন্বন্তরে, সেই ঘটনা, সেই দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো এই কবিতার মধ্যে লুকিয়ে আছে। বা 1943-তে যে মন্বন্তর বা যে দুর্ভিক্ষ হয়েছিল, আসলে সেই দুর্ভিক্ষটি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেনি। একটি সাজানো দুর্ভিক্ষ বলা যেতে পারে সেই দুর্ভিক্ষটিকে। কেন? কারণ 1942-তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যুদ্ধকালীন পরিস্থিতিতে খাবার মজুত করা, বা খাবার বলতে রসদ যেটা বলা হয়, যুদ্ধ করতে গেলে তো রসদ লাগে, যারা সৈনিক, যারা যুদ্ধ করবেন তাদের জন্য খাবার, সেই পর্যাপ্ত খাবার লুকিয়ে রাখা হয়েছিল এবং সাধারণ মানুষ সেই খাবার থেকে বঞ্চিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উইনস্টন চার্চিল, তিনি এই নীতিটি প্রয়োগ করেছিলেন যে খাদ্যদ্রব্য তিনি যুদ্ধকালীন পরিস্থিতিতে রসদের জন্য মজুত করে রেখেছিলেন এবং সাধারণ মানুষের নাগালের বাইরে তা চলে গিয়েছিল। শুধুমাত্র উইনস্টন চার্চিলই ছিলেন না, তৎকালীন যারা কালোবাজারির সঙ্গে যুক্ত, কালোবাজারি বলতে কালোবাজারি বা মজুতদার, যারা
খাদ্যদ্রব্যকে লুকিয়ে রাখতেন বেশি দামে বেশি মুনাফায় বিক্রি করার জন্য। তাদের কাছে কে বেশি দামে কিনবে? যাদের কাছে অর্থ প্রতিপত্তি বেশি। স্বাভাবিকভাবেই তারা দাম বেশি হলেও কিনে খেতে পারবেন। একটা জিনিসের দাম যদি 5 টাকার জায়গায় 10 টাকা হয়, যারা ধনী ব্যক্তি, যাদের কাছে প্রচুর অর্থ আছে, তারা কিন্তু কিনে খেতে পারবেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে একটা 5 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনে খাওয়া সম্ভব নয়। সাধারণ মানুষ সেই খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু যারা ধনী ব্যক্তি, তাদের কোনো সমস্যা হয়নি, কারণ তারা বেশি দাম দিয়ে কালো বাজারে এই জিনিসটা কিনতে পারত। তাহলে এই দুর্ভিক্ষের পিছনে উইনস্টন চার্চিলের যেমন একটা বিরাট ভূমিকা ছিল, এবং সেই সময় আমাদের পশ্চিম মেদিনীপুরেরই সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোতে ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিছু ক্ষয়ক্ষতি হয়। তার ফলে একটা ভয়াবহ দুর্ভিক্ষের জন্ম হয়, এবং সেই দুর্ভিক্ষের সময় অনেক গ্রাম থেকে মানুষ খাদ্যের অভাবে কলকাতা শহরে পাড়ি দেয়। এইরকম দুর্ভিক্ষকালীন পরিস্থিতির জন্য সরকার থেকে একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল যে কোনো অনুষ্ঠান বাড়িতে 50 জনের বেশি নিমন্ত্রণ করা যাবে না। এখন এই নিয়ম বা নীতি অনেকেই লঙ্ঘন করতেন তখন, কারণ পর্যাপ্ত পরিমাণে খাদ্য তারা বেশি টাকা দিয়ে কালোবাজার থেকে কিনতে পারতেন। এইরকম একটা পরিস্থিতিতে সরকার থেকে যখন বেঁধে দেওয়া হয় যে অনুষ্ঠান বাড়িতে 50 জনের বেশি নিমন্ত্রণ করা যাবে না, সেই সময় এক ব্যক্তি তার মেয়ের বিয়েতে 50 জনের বদলে 1000 জনকে নিমন্ত্রণ করেছেন, এবং নিমন্ত্রিত তারাই হয়েছেন যারা তারই মতো ধনী ব্যক্তি, যাদের অর্থের অভাব নেই। কিন্তু সত্যিকারের যারা নিরন্ন, যারা দুর্ভিক্ষের শিকার হয়েছেন, সেসব মানুষগুলি গেটের বাইরে জড় হয়েছেন। গেটের ভেতরে ঢোকার অনুমতি নেই তাদের। এইরকম এক পরিস্থিতিতে সবাই যখন বরের আসার জন্য উৎসুক হয়ে আছেন এবং বরকে কিভাবে জব্দ করবেন, হাসি ঠাট্টা মজায় মেতে আছেন, যখন সেই সময় একটা গাড়ির আওয়াজ পাওয়া যায়। কিন্তু সেই গাড়িটা আসলে বরের গাড়ি নয়, সেই গাড়িটা পুলিশের গাড়ি। পুলিশ কেন বিয়ে বাড়িতে? তার কারণ যিনি গৃহকর্তা তিনি নীতি লঙ্ঘন করেছেন। তিনি বিয়ে বাড়িতে 50 জনের বদলে 1000 জনকে নিমন্ত্রণ করে বসে আছেন। তাই পুলিশ এসেছেন তাকে থানায় ধরে নিয়ে যেতে। স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে তিনি কাঁদো হয়ে পড়েছেন, এবং তার এই রকম অবস্থা দেখে কাঙালিরা হাসছেন। আমার মেয়ে প্রশ্ন করলো, একজনের দুঃখে ওরা হাসছে কেন? আসলে এই হাসিটা কিন্তু শুধু হাসি নয়, এই হাসিটা হলো আমাদের এই পচা গলা সমাজের মুখে সপাটে একটা চড় মারা। সেটাই মেরেছেন কবি তার এই ব্যঙ্গাত্মক কবিতার মধ্য দিয়ে। তাই এই কবিতায় আমরা যে একটি হাস্যোজ্জ্বল বিয়েবাড়ির চিত্র দেখতে পাচ্ছি, একটি সুন্দর সাজানো বিয়েবাড়ি, আলোর রোশনায় নানা রকম খাদ্যের সুবাস, চারিদিকে আলো ঝলমল করছে, হুলুধ্বনি, শঙ্খধ্বনি। আসলে এর পেছনে এক গভীর মর্মান্তিক ভয়াবহ সমাজের চিত্র লুকিয়ে আছে। বুঝতে পেরেছিস? এটাই ছিল আজকের কবিতার মর্মার্থ। বিয়ে বাড়ির মজা, সুকান্ত ভট্টাচার্যের লেখা আজকের এই কবিতার মর্মার্থ আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আপনারা কে কোন ক্লাসে কোন কবিতা বা কোন গল্প থেকে গল্পের মর্মার্থ জানতে চান, আমার কাছে কোন প্রশ্ন উত্তর সহজভাবে বুঝতে চান, শিখতে চান, আমাকে বললে আমি চেষ্টা করব সহজভাবে আপনাদের বোঝাতে। কেমন লাগলো আমার আজকের এই আলোচনা অবশ্যই জানাবেন।